আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজ পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পদ্যাংশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা স্লাইডে লক্ষ্য করো। স্লাইডে কি দেখতে পাচ্ছ? যে গ্রাম বাংলার কিছু ছবি রয়েছে। আমরা সকলেই জানি বাংলাদেশ গ্রাম ভিত্তিক একটি রাষ্ট্র। বাংলাদেশের গ্রামের যে সৌন্দর্য সারা পৃথিবীতে খুঁজে এরকম সৌন্দর্য পাওয়া যাবে না। সেই সৌন্দর্যগুলি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এখানেও গ্রামের কৃষকের ছবি, কৃষকের ফসলের মাঠ। তো বন্ধুরা, এই যে আমরা কিছু ছবি দেখলাম, তা থেকে আমরা কি অনুমান করতে পারছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কি হবে। তা আজকের পাঠ সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। এই পাঠ শেষে আমরা যা জানব, কবি জীবনানন্দ দাশ এর পরিচয় সম্পর্কে বলতে পারবো, কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারবো, কবিতায় ক্ষণস্থায়ী জীবনের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করতে পারবো, কবিতায় বাংলার প্রকৃতির যে সৌন্দর্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করতে পারব। তো কবিতাটি পাঠ করার পূর্বে আমরা কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি জীবনানন্দ দাশ, তোমরা সকলেই জানো, তিনি প্রকৃতির কবি ছিলেন। তিনি এই প্রকৃতিকেই অনেক বেশি ভালোবাসতেন। গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তার প্রতিটি লেখার মাধ্যমে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবি জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুম কুমারী দাস। মাতা কুসুম কুমারী দাস তিনিও কবি ছিলেন, স্বভাব কবি ছিলেন। জীবনানন্দ দাশ 1915 সালে এসএসসি, 1917 সালে এইচএসসি এবং 1919 সালে বিএ অনার্স এবং 1921 সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। কলকাতা সিটি কলেজ, বাগেরহাট কলেজ, দিল্লি, যশ, তারপর ব্রজমোহন, খগরপুর, বড়িয়া, তারপরে আছে বসিয়া, হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেন। কবি জীবনানন্দ দাশের অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জরাপ পলক, বনলতা সেন বিখ্যাত একটি গ্রন্থ, তারপরে মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, উপন্যাসের মধ্যে মাল্যবান, সুতীর্থ। তিনি স্বরাজ পত্রিকার সম্পাদনা করেছেন। কবি জীবনানন্দ দাশ 1954 সালে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তো
তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো আমার সাথে যুক্ত হও এবং বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং পাঠটি খুব মনোযোগ সহকারে শোনো। সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ কবি যে নামকরণ, এই নামকরণের মাধ্যমেই কিন্তু কবিতাটির মূল যে বিষয়বস্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই দিন এই মাঠ, এই মাঠ বলতে পৃথিবীর যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিটাকে তিনি বোঝাতে চেয়েছেন। আর সেই দিন বলতে তিনি মৃত্যুর পর, মানুষের মৃত্যুর পর যে মানুষ মৃত্যুর পরকে বোঝানো হয়েছে এই কবিতায়, যে সেই দিন বলতে আমরা মানুষের মৃত্যুর পর, আর এই মাঠ বলতে এই পৃথিবীর যে প্রকৃতি সৌন্দর্য রয়েছে এই প্রকৃতিকে তিনি বুঝিয়েছেন। তো আমরা কবিতাটি সুন্দরভাবে পড়ি এবং বোঝার চেষ্টা করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়ালুকুগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয় ধুলু আজ বেবিলন ছাই হয়ে আছে। আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। নক্ষত্র, তারকা, সূর্য সৌরজগতে একমাত্র নক্ষত্র। তারপরে আছে শান্ত, ধীর, ছেলেটি খুবই শান্ত স্বভাবের। কলরব, কোলাহল, সকালে পাখির কলরবে ঘুম ভাঙ্গে। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণ যুক্ত পাখি। খেয়া নৌকা, খাল বা নদী পারাপারের জন্য নৌকা। বেবিলন, ধ্বংসপ্রাপ্ত একটি সভ্যতার নাম। তো আমরা এখন কবিতাটি পাঠ বিশ্লেষণ করব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেই দিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি বলতেছেন যে সেই দিন, মৃত্যুর পর এই মাঠ মানে এই প্রকৃতি স্তব্ধ হবে না কো জানি, মানে থেমে থাকবে না। হ্যাঁ, এই প্রকৃতিটা যার যে অবস্থান সে অবস্থানই বিরাজ করবে। সেই দিন বলতে আমি আগেই বলেছি মৃত্যুর পর। মৃত্যুর পরে আমি যদি মরেও যাই তাও প্রকৃতি তার নিজস্ব গতিতে চলমান থাকবে। এই নদী নক্ষত্রের তলে, মানে নদী উপরে নক্ষত্র, এই যে সারা পৃথিবী, এই পৃথিবীর যে প্রকৃতি রয়েছে তার নিজস্ব জায়গায় সে অবস্থান করবে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জয়। মানে এই যে স্বপ্ন, এই যে প্রকৃতি, হ্যাঁ, আমি যদি মরেও যাই, আমি যদি নাও থাকি, তাহলেও এই প্রকৃতি তার অবস্থানে সে তার সৌন্দর্য সে চলমান থাকবে। এখানে কারোর জন্য কি জোরে পড়ে যাবে না। পরের অংশে আমরা আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার
লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জরে। এতে দেখো কবি বলতেছে যে আমি চলে যাব বলে, এখানে কিন্তু তিনি ক্লিয়ার করেছেন যে সেই দিন বলতে আমি চলে যাব মানে মৃত্যুর পর, আমি যদি মরে যাই, মরে গেলেই কি চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? এই যে চালতা ফুল রয়েছে, শীতকালে শিশির দিয়ে এই চালতা ফুলটা যখন শিশির জমে খুবই চমৎকার দেখতে। এখন এই শিশিরের জল কি পড়বে না এই চালতা ফুলের গায়ে আমি মরে গেলে? কবি এখানে প্রশ্ন করতেছেন, বলতেছেন গরম গন্ধের ঢেউ, মানে এই যে সুন্দর যখন শিশির ফুলের মধ্যে পড়ে তখন একটু নরম হয় এবং এই নরম গন্ধের ঢেউয়ে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে সেই চালতা ফুল কি সে গন্ধ ছড়াবে না? নিশ্চয়ই ছড়াবে। আমি মরে গেলেও তাদের কিছু আসে যাবে না, কারণ এই পৃথিবী সৃষ্টির পর অনেক মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন, অনেক মানুষ এই পৃথিবীতে এসেছেন, কিন্তু প্রকৃতি যে সৌন্দর্য পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, সেই সৌন্দর্য, সেই ফুল ফল, সেই আকাশ বাতাস নক্ষত্র তারা, এই কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। তাদের যে সৌন্দর্য তারা এই পৃথিবীকে দিয়ে যাচ্ছে, চলমান। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জরে। মানে পৃথিবী কিন্তু থেমে নেই, সেই লক্ষ্মী পেঁচা সে কিন্তু গান গেয়ে যাচ্ছে, এখনো গাচ্ছে, ভবিষ্যতেও গাইবে। কেউ মরে গেলেও, কেউ এই পৃথিবী চলে গেলেও, এই পৃথিবী থেকে যদি চলেও যায়, তথাপি তাদের যে কার্যক্রম, প্রকৃতির যে কার্যক্রম, প্রকৃতির যে সৌন্দর্য, এতে কোনো কমতি হবে না। আমরা কবিতা শেষ অংশে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, খিয়া নৌকুগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া দুলুয়াজ বেবিলন ছাই হয়ে আছে। বলতেছে যে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকোগুলো কি কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। মানে ওই যে সারা রাত্রে যখন মাঝি পারাপার করে, রাত্রে নৌকাগুলি কি করে চরের কাছে এনে রেখে দেয়, এবং চারদিকে শান্ত বাতি, জ্যোৎস্নার যে চাঁদের যে আলো কিংবা জোনাকি পোকার যে মিটমিটি আলো, চারদিকে একটা কলরব, মৃদু কলরব, গুনগুন আওয়াজ, এইগুলি সব বিদ্যমান, চলমান, চলছে, কিন্তু এগুলি কারোর জন্য থেমে নেই। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এই যে গল্প, এই যে প্রকৃতির সৌন্দর্য, নদীর বহমান কিংবা এই পাখির গান কিংবা চারদিকে যে শান্ত বাতি, রাতের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেগুলি কিন্তু এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এশিরিয়া দুলুয়াস বেবিলন ছাই হয়ে আছে। মানে এশিরিয়া একটি প্রাচীন সভ্যতা এবং বেবিলন আরেকটি সভ্যতা। এই সভ্যতাগুলি কিন্তু মানুষের তৈরি, এগুলি ধ্বংস হয়ে গেছে, এগুলি ধ্বংস হয়ে ছাই হয়ে গেছে, কিন্তু আগের সেই ধ্বংসস্তূপে নতুন আরেক সভ্যতা গড়ে উঠেছে। তো এই প্রকৃতি যেটা, সে প্রকৃতি কিন্তু ধ্বংস হয়নি, মানুষের তৈরি কিছু সভ্যতা নষ্ট হয়েছে, প্রকৃতি তার জায়গায় তার যে সৌন্দর্য চারদিকে সে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মানুষের চারপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। শুধু আমি হয়তো থাকবো না, কিংবা পূর্বে যারা অনেক বড় বড় মানুষ ছিলেন, কিংবা যে কোনো মানুষই এই পৃথিবী থেকে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে, কিন্তু প্রকৃতির যে অবস্থান, সে অবস্থানের কোনো এদিক সেদিক হবে না। তার যে চলমান, তার যে গতিশীলতা,
সেই গতিশীলতা সে বজিয়ে রাখবে। তো বন্ধুরা, আমরা এই কবিতার যে মূল জিনিসটি কবি বোঝাতে চেয়েছেন যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা জীব এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার মৃত্যুবরণ করবে, এভাবে তাদের যে ধারাবাহিকতা এটা থাকবে। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ, সেই রূপের কোনো পরিবর্তন হবে না। সেই প্রকৃতির যে সৌন্দর্য সেটা চলমান থাকবে। তিনি এই যে বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেই তিনি তার এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ এবং তোমরা বাড়িতে আরও মনোযোগ সহকারে বেশ কয়েকটি বার এই কবিতাটি মনোযোগ সহকারে পড়বে এবং আমার এই ক্লাসটিও তোমরা দেখবে। তাহলে এই কবিতা সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তো তোমরা একটি কাজ, একক কাজ যেহেতু, এটা খাতায় লিখে নাও। নদীর নক্ষত্রের তলে সেই দিন স্বপ্ন দেখা হবে কেন, ব্যাখ্যা করো। আমরা কিছু মূল্যায়ন করে নিই। কবি জীবনানন্দ দাশ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? শিশিরের জলে কবি কি বেজার কথা বলেছেন? খেয়া নৌকোগুলো কোথায় এসে লেগেছে? সেই দিন এই কি স্তব্ধ হবে না বলে কবি জানেন, কি স্তব্ধ হবে না বলে কবি জানেন। জীবনানন্দ দাশের কবিতার যে মূলগত প্রেরণা কি? এশিরিয়া দুলু আজ কথাটি কবি কি বোঝাতে চেয়েছেন? কবি জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কি? সেই দিন এই মাঠ কবিতার প্রকৃতির কি রূপ মূর্ত হয়ে উঠেছে? প্রত্যেক মানুষের মৃত্যুর জন্য কি প্রকৃতি? তাহলে প্রথমটি এশিরিয়া দুলু আজ কথাটি কি বুঝিয়েছেন? সভ্যতা ক্ষণস্থায়ী। কবি জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। সেই দিন এই মাঠ কবিতার প্রকৃতি কি রূপ মূর্ত হয়ে উঠেছে? হিংস্রতা। প্রত্যেক মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতির কি বেঁচে থাকে চিরকাল ও আপন অস্তিত্বের বজায় রেখে। 1, 2। বন্ধুরা, তোমরা খাতায় একটি বাড়ির কাজ লিখে নাও। সেই দিন এই মাঠ কবিতায় বাংলার প্রকৃতি যে সৌন্দর্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। তো আজকের মতো এখানেই আমি আমার এই ক্লাসটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।